জানিয়ে দিব ইউনূসের সিদ্ধান্তকে পাল্টে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাব নেতানিয়াহু আহত বা নিহত হওয়া নিয়ে যা বলল ইরানি সংবাদ মাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব চারিদিকে তেলের হাহাকার, বিরাট চাল চেলে বিশ্বকে কাঁপিয়ে দিল পার্শ্ববর্তী দেশ ভারত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব হাদির খুনিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে তারেক রহমানের সরকার এসে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলি নিয়ে প্রবলভাবে আলোচনা চলছে বাংলাদেশের অন্দরে। এর মধ্যে অন্যতম হল ৫টি দেশের হাই কমিশন থেকে হাই কমিশনারকে প্রত্যাহার করে নেওয়া। সেই ৫টি দেশের হাই কমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার যোগ রয়েছে, যিনি হাই কমিশন দফতরে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম খোলাখুলি করে গিয়েছেন। একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, এমন অভিযোগ বহুদিন থেকে উঠে আসছিল, কিন্তু ইউনূস সরকার কোনো পদক্ষেপ করেননি। আরেকজন হাই কমিশনার, যিনি বিদেশে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে নিজের জায়গাটা পাকা করেছেন ইউনূস সরকারের আমলে, যে বিষয়গুলি মেটিকিউলাস ডিজাইন করে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এদিকে বিএলপি সরকার ক্ষমতায় এসেই একাধিক পদক্ষেপ করছে। এই রকম ৫ রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে ৫ দেশ থেকে ৫ জন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সরকার, অর্থাৎ ৫ জামাতপন্থী পাকিস্তানপন্থী রাষ্ট্রদূতের চাকরি গেল। এখন তারা কি করবেন? মোহাম্মদ ইউনূসের সরকারের সিদ্ধান্তকে পাল্টে দিয়ে বড় পদক্ষেপ করল তারেক সরকার। ৫ দেশের ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘটনায় অনেকে বিএনপি সরকারের প্রশংসা করছে নানা মহল। সেই তালিকায় কারা কারা রয়েছেন চলুন দেখা যাক। জানা যাচ্ছে তালিকাভুক্ত দেশগুলি হল যুক্তরাজ্য, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপ। একজন হলেন ফজল আনসারি। তিনি আওয়ামী লীগের সময় বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। এর পুরস্কার স্বরূপ মোহাম্মদ ইউনূসের আমলে রাষ্ট্রদূতের পদ পান। এছাড়াও যুক্তরাজ্য ও মেক্সিকো সহ ৫টি দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড মাহফুজুল হক, মাহমুদ মঈদুল ইসলাম, ফজল আনসারি এবং ড মাহমুদ নাজমুল ইসলাম, তাদের প্রত্যাহার করে ঢাকাতে বদলি করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রবাসী কমিউনিটির স্বার্থে কাজ করেননি তিনি বলে অভিযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জোরালো গুজব ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এই জল্পনা-কল্পনার কয়েকটি মূল কারণ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ বা গুজব এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় ৩ দিন আগে। ছবি প্রকাশের ক্ষেত্রে ব্যবধান আরও বেশি, প্রায় ৪ দিন। এরপর থেকে তার নামে যেসব বিবৃতি এসেছে সেগুলো শুধু লিখিত আকারে। ২. এর আগে প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো ৩টি পর্যন্ত ভিডিও প্রকাশিত হতো। গত ৩ দিনে একটিও ভিডিও না আসায় জল্পনা আরও তীব্র হয়েছে। ৩. হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে খবর। ৪. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ বাতিল হয়েছে, যা আজকের জন্য নির্ধারিত ছিল। এই বাতিলের পেছনে নেতানিয়াহুর স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনা রয়েছে বলে অনেকে মনে করছেন। ৫. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে ইলিসি প্রাসাদের বিবৃতিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি, শুধু একটি লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে, যা সাধারণত সরাসরি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় না। এইসব ঘটনার সমন্বয়ে হিব্রু ভাষার বিভিন্ন মাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা খণ্ডন দেওয়া হয়নি। পর্যবেক্ষকরা মনে করছেন, এই নীরবতা গুজবকে আরও বাড়িয়ে তুলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ঘটনা প্রবাহের দিকে নজর রাখা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই ভারত তরল সোনার জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত তো বটেই, বিশ্বের অন্যান্য দেশও রীতিমতো উদ্বিগ্ন। বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী যুদ্ধ যে জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে ইরানের ফিরে আসা মুশকিলই। ফলে আগামী দিনে জ্বালানি খাতে আরও বড় ধরনের সংকট তৈরি হবে। সেই সংকটের প্রভাব যাতে ভারতের জ্বালানি খাতে না পড়ে তার জন্য পদক্ষেপ করেছে সাউথ ব্লক। আন্দামান সাগরের প্রায় ৪ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, আগে যা নো গো জোন বলে পরিচিত, সেই অঞ্চলে তেলের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে খনন কার্যের অনুমতি মিলেছে। আন্দামানের লেফটেন্যান্ট জেনারেল ডি.কে. যোশী ঘোষণা করেছেন, দ্বীপপুঞ্জের যে ৪ লক্ষ বর্গ কিলোমিটার যা নো গো জোন বলে পরিচিত ছিল, তার মধ্যে ৬৩.৫% নো গো জোনকে খুলে দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষায় এখান থেকে হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গিয়েছে মিথেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অঞ্চল থেকে তেল পাওয়া গেলে ভারতের অর্থনীতির চাকা আরও গতি পাবে। কিছুদিন আগে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, ভারত এই মুহূর্তে গুয়ানা সাইজ তেলের খনি আবিষ্কার করে ফেলেছে। ভাণ্ডারে যে পরিমাণ তেল রয়েছে, আন্তর্জাতিক বাজারে তার মূল্য $20 ট্রিলিয়ন। এটাকে বলা হচ্ছে জ্যাকপট। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে আন্দামান দ্বীপপুঞ্জের নো গো জোনে তেল ভাণ্ডারের আবিষ্কার আত্মনির্ভর ভারত হওয়ার পথকে অনেকটাই প্রশস্ত করল। সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, উত্তপ্ত পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে। সৌদি আরবে যে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে তা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা পরিষেবা চালু রেখেছে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম এবং ভারতের একাধিক গন্তব্যের মধ্যে পরিষেবা চালিয়ে যাচ্ছে। ভারতে ফিরে আসতে ইচ্ছুক নাগরিকরা এই উড়ানগুলির মাধ্যমে দেশে ফিরে আসতে পারে। অবশেষে ভারতে গ্রেফতার শরীফ ওসমান হাদি। হত্যা মামলার প্রধান ২ আসামি। ভারতেই তাদের রিমান্ড। তারপর খবর, তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অপরদিকে এই গ্রেফতার ইস্যু নিয়ে শুরু হয়েছে নানা কাটাছেড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খোদ হাদির সমর্থকরাও বোধহয় বিশ্বাস করতে পারছে না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তবে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারকে মসনদ থেকে নামানো বা অন্তত বেকায়দায় ফেলার অন্যতম হাতিয়ার বা ইস্যু হয়ে উঠেছিল এই হাদি হত্যাকাণ্ড। হাদির খুনিরা ধরা না পড়লে এই ইস্যুকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে জনমত করে তোলা যেত। রাজপথ উত্তপ্ত হয়ে উঠত। কিন্তু হঠাৎ করেই ভারতের তরফ থেকে খুনিদের গ্রেফতার ও বাংলাদেশে তাদের ফেরত পাঠানোর পুরো বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এখন ভিন্ন তত্ত্ব। অনেকেই মনে করছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ভারতের পরোক্ষ সমর্থন বা প্রেসক্রিপশনে। রাজনীতিতে এমন একটি গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। ভারত কখনোই চায় না তাদের আশীর্বাদ পুষ্ট বা তাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় থাকা কোনো সরকার এই মুহূর্তে বড় কোনো সংকটে পড়ুক বা ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটিকে যদি দীর্ঘদিন জিয়ে রাখা হতো, তাহলে বর্তমান সরকারের জন্য বুমেরাং হতে পারত। বিরোধী পক্ষ বা ইনকেলাব মঞ্চের মতো সরকার বিরোধী সংগঠনগুলি এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা করার এক বিশাল সুযোগ পেত। তাই ভারত সরকার অত্যন্ত সুকৌশলে হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ভারত বুঝি আইনের শাসন বা ন্যায় বিচারের স্বার্থে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ সম্মান দেখিয়ে এই কাজ করছে। যদিও বিশ্লেষকদের মতে এই খুনিদের ফেরত দিয়ে বিএনপি সরকারকে চাপ থেকে রক্ষা করছে। বিএনপি সরকারের মাথার ওপর থেকে বড় একটি চাপ সরিয়ে দিচ্ছে নয়াদিল্লি। বিশ্লেষকেরা মনে করছে, হাদি হত্যা নিয়ে যে উত্তাপ তৈরি হয়েছিল, এই দুইকে ফিরিয়ে দিয়ে ভারত সেই আগুনে জল ঢেলে দিল।